আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় সম্পর্কিত। দশম অধ্যায় মানে কি? এই প্রথম পত্রের শেষ অধ্যায় এইচএসসি হিসাব বিজ্ঞানের একতরফা দাখিলা পদ্ধতির রিলেটেড যে দিনাজপুর বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল একতরফা সম্পর্কিত, ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম, এইখানে যে তথ্যগুলি দেওয়া আছে, এই তথ্যে অন্যান্য অঙ্কের তুলনায় এটা একটি এক্সেপশনাল। কিরকম এক্সেপশনাল? অন্যান্য অঙ্কে প্রারম্ভিক এবং সমাপনী মূল্য হয়, কিন্তু এইখানে প্রারম্ভিক এবং সমাপনী মূল্য নির্ণয় করে দিয়েছে। কিভাবে? যে সম্পদ সমূহ যোগ করে এখানে লিখেছে, সম্পদ সমূহ যোগফল এখানে নিয়ে এসে এখান থেকে দায়গুলি বিয়োগ করে এই টাকাটা বের হয়েছে, এই দায়গুলি বিয়োগ করে এই টাকাটা বের হয়েছে। তার মানে কি? এই দুইটা টাকা হচ্ছে সম্পত্তি ও দায়ের পার্থক্য, নিট সম্পদ, তার মানে মূলধন। প্রথম তারিখে যেটি বের হয়েছে সেটি প্রারম্ভিক মূলধন, সমাপনী তারিখে যেটি বের হয়েছে সমাপনী মূলধন। তার মানে কি? প্রারম্ভিক ও সমাপনী মূলধন দুইটাই কিন্তু অঙ্কে দেওয়া আছে, এটা একটা সুবিধা। আর নিচে কিছু তথ্য আছে, সমন্বয় আছে। এর আলোকে ক নম্বরে বলেছে ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, ঋণের বকেয়া সুদ কত টাকা কিভাবে বের করবো, তাই না? ব্যাংক ঋণ প্রথমে ছিল কত? 10,000, শেষে আছে 5,000। এখানে আবার একটা কথা বলা আছে, বছরের মাঝখানে ব্যাংক ঋণের অর্ধেক পরিশোধ করেছে। তার মানে কি? এই যে এখানে 5,000 আছে, এটার অর্ধেক এইটা। তার মানে কি? বছরের প্রথমে 10,000 ছিল, অর্ধেক পরিশোধ করে দিয়েছে, আছে আর 5,000। তার সুদটা কিভাবে নির্ণয় করব? এই ধরনের যদি কোনো আইটেম থাকে, দুইটার পার্থক্য যে 5,000 টাকা, অর্থাৎ এই শেষে যে টাকাটা আছে এটা প্রথমেও ছিল শেষেও ছিল, এইটার উপরে 5,000 টাকার উপরে পূর্ণ বছরের সুদ হবে, আর এই দুইটার পার্থক্য যেটা ওটা হাফ বছরের হবে। যাই সমাধান তো যাই, এখন আমরা সমাধান করে দেখাই। ব্যাংক ঋণের সুদের পরিমাণ নির্ণয়, তারপর ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয়। ব্যাংক ঋণের সুদ এই যে আমি একবারে লিখে দিলাম, 5,000 টাকার উপরে পূর্ণ বছরের, আর যে 5,000 টাকা পরিশোধ করেছে ওইটা বছরের মাঝখানে পরিশোধ করেছে, তো ওটা তো অর্ধ বছর ছিল, তাই ওই 5,000 টাকার উপরে হাফ বছরের। এখানে হাফ বছরের হবে 250, আর এখানে হবে 500, মোট 750 হবে। ছোট্ট, তাই না? 2 মার্কসের জন্য ছোট্ট একটা লাইন, এই যে 2 মার্কস। আবার উদ্দীপকে ফিরে যাব, ক নাম্বার শেষ। লাভ লোকসান বিবরণী প্রস্তুত করো। লাভ লোকসান বিবরণীটা হচ্ছে লাভ বা মুনাফা নির্ণয়ের বা ক্ষতি নির্ণয়ের জন্য প্রস্তুত করা হয়। এটা অনেকটা ওই বিষদায় বিবরণীর মতো, কিন্তু বিষদায় বিবরণীর মতো না, একেবারে না। কারণ বিষদায় বিবরণীটা তো এক মালিকানা, ওটা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে হিসাবভুক্ত করা হয়। বাট এইখানে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান বিবরণী প্রস্তুতের নিয়ম হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন যোগ আয়, যদি থাকে তিনটা যোগ হবে। সমাপনী মূলধন, উত্তোলন আর আয়। আয়ের মধ্যে আছে উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, যদি থাকে, তাই না? আর ব্যয়ের মধ্যে হবে অতিরিক্ত প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর ব্যয়। তো এগুলি যোগ বিয়োগ করে আমাদের এই নিট মুনাফা বা ক্ষতি হবে। যাই লাভ লোকসান বিবরণী প্রস্তুত করি। লাভ লোকসান বিবরণীর ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। এইখানে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমি এখানে সমাধান করব। তো লাভ লোকসান বিবরণী প্রথমে কি লিখতে হবে মনে আছে? সমাপনী মূলধন। সমাপনী মূলধন এখানে বের করে দেয়া আছে, কিন্তু এই 46,000 টাকা প্রশ্নে দেয়া ছিল, আচ্ছা উদ্দীপকে দেয়া ছিল। এটার সাথে উত্তোলন যোগ করব। আচ্ছা উত্তোলন পড়ি, কি বলা আছে এখানে? ব্যবসা হতে প্রত্যেক মাসের শুরুতে 500 টাকা করে উত্তোলন করে। প্রতি মাসে যদি 500 টাকা উত্তোলন করে, তাহলে এক বছরে হবে 5 বারং 60, 6,000 টাকা উত্তোলন, 6,000 টাকা হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে প্রতি মাসের শুরুতে বলেছে, ওইটার কোনো কাজ নাই। ওইটার কাজ থাকতো যদি উত্তোলনের সুদ নির্ণয় করতে বলতো। উত্তোলনের সুদ নির্ণয় করতে বলেছে? কই বলেনি তো, তাহলে ঝামেলা নাই। উত্তোলনের উপর আবার যদি সুদ নির্ণয় করতে বলতো, তাহলে 6.5 মাস ধরে সুদ ধরতে হতো, তাই না? ইতিপূর্বে আমি দেখিয়েছি, উত্তোলনের সুদ প্রতি মাসের শুরুতে যদি থাকে, তাহলে 6.5 মাসের সুদ ধরতে হয়, 6.5 দিয়ে গুণ হয়। আর কোনো আয় আছে এই অঙ্কে? আয় তো দেখছি না, নাই। আর কিছু নাই, এই দুটো যোগ করে আমরা এখানে লিখবো। আচ্ছা, এরপরে বিয়োগ করব। বিয়োগ করব কি কি? প্রারম্ভিক মূলধন বিয়োগ করব, উত্তোলন বিয়োগ করব, ঋণের সুদ খরচ সেটা বিয়োগ করব, আরো খরচ থাকলে বিয়োগ করব। তো আমরা ধাপে ধাপে করি।
এই যে আসবাবপত্রের অবচয়, দালান কোটের অবচয়, এগুলো বিয়োগ করবে, এগুলো সব ব্যয়ের মধ্যে পড়ে। তো প্রথমে লিখতে হবে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন প্রশ্নে দেওয়া আছে, ছকের মধ্যে দেওয়া ছিল এই 23,000 টাকা। অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন আছে এখানে, পড়ে দেখতে হবে অতিরিক্ত মূলধন আছে কিনা। এই যে বছরের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত তহবিল থেকে 4,000 টাকা কারবারের জন্য একটি আসবাবপত্র ক্রয় করে। তাহলে আসবাবপত্র ক্রয় করেছে 4,000 টাকা দিয়ে, সেই টাকাটা ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে এসেছে, সেজন্য আসবাবপত্র যে কিনেছে ওটা অতিরিক্ত মূলধন। তাহলে লিখতে হবে অতিরিক্ত মূলধন 4,000 টাকা, যেটা বাড়ি থেকে ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে এসেছে সেটা। এরপরে লিখবো ঋণের সুদ, ওই যে কিছুক্ষণ আগে বের করলাম 750 টাকা। এরপর লিখবো আসবাবপত্রের অবচয় 800 টাকা, আসবাবপত্রের অবচয় লিখবো 800 টাকা। এরপরে আরো আছে দালান কোটের অবচয়, প্রশ্ন দেওয়া ছিল, দালান কোটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে, তার উপর 2% হিসেব করে যেটা হয় সেটা লিখবো, দালান কোটের অবচয়। আর তো কিছু দেখছি না, আর কিছু দেখছি না। এবার এখানে দাগ দিব, এগুলো সব যোগ করে এখানে লিখবো, এইটার সাথে এইটা বিয়োগ করে নিচে লিখবো, এটার নাম হচ্ছে নেট মুনাফা। উদ্দীপকের গ নাম্বারে বলেছে বছর শেষে জনাব রফিকের মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তো মোট দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করতে পারি। দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা এখানে দায়ের পরিমাণ নির্ণয় করব, তাই না? তো প্রথমে লিখবো দায় সমূহ, উপরে 3টা লাইন লিখবো, আর্থিক অবস্থার বিবরণী আংশিক। এই অঙ্কে দায়ের পরিমাণ আছে, ব্যাংক ঋণ আছে 5,000 টাকা, 5,000 টাকা শেষ তারিখেরটা। ব্যাংক ঋণের বকেয়া সুদ আছে 750 টাকা। প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাব প্রশ্নে দেওয়া আছে এই 11,000 টাকা। আবার প্রদেয় বিল আছে, এগুলো সব যোগ করে এখানে লিখব। যোগফলটা লক্ষ্য করি, 750, 5, 6, 7, 8, 18,750 টাকা। এইভাবে আমরা এই মোট দায় নির্ণয় করতে পারি। ছোট্ট, অনেক সহজ কিন্তু ঘ নাম্বারটা, তাই না? 4 মার্কের জন্য এত সহজ। তো যাই হোক, প্রশ্নের ছিল, আমরা সমাধান করে দেখাইলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজান দিচ্ছে, জোহরের আজান, নামাজ পড়তে যাব। আজ রোজার মাস, রমজান মাস, রোজা আছি। তো পরিশেষে তোমাদের জন্য, সবার জন্য দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।